শুভ সকাল সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। কুষ্টিয়া সরকারি কলেজ অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি মিঠুন কুমার ঘোষ, প্রভাষক হিসাব বিজ্ঞান, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বিনিয়োগের ঝুঁকি ও মুনাফার হার। ঝুঁকি কী বা ঝুঁকির ধারণা? আবিধানিক অর্থে ঝুঁকি বলতে আর্থিক ক্ষতি, বিপদ বা কিছু হারানোর সম্ভাবনাকে বোঝায়। অনিশ্চিত কারণে ক্ষয়ক্ষতি, আপদ বিপদ বা হারানোর সম্ভাবনাকে ঝুঁকি বলে। ভবিষ্যতে কী হবে তা আমরা কেউ বলতে পারি না বা নিশ্চিত হতে পারি না। তাই সাধারণভাবে বলা যায় অনিশ্চয়তা হতে যে ক্ষতির সৃষ্টি হতে পারে তাই ঝুঁকি। অর্থায়নের দৃষ্টিতে ঝুঁকি আবার অন্যরকম। অর্থায়নের দৃষ্টিতে বিনিয়োগের প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয় যদি কম হওয়ার সম্ভাবনা থাকে বা প্রকৃত আয়ের পার্থক্য হওয়ার সম্ভাবনা থাকে তাকে ঝুঁকি বলে। উদাহরণ দিয়ে বলা যায়, মনে করো তুমি 100 টাকার একটি সরকারি বন্ডে বিনিয়োগ করেছো, প্রতি বছর তা থেকে 10% হারে মুনাফা পাবে। এক্ষেত্রে ঝুঁকির পরিমাণ শূন্য, কারণ প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয়ের ভিতর কোনো পার্থক্য থাকে না এবং প্রতি বছর তুমি যে মুনাফা পাবে সেটা একই থাকবে। আবার মনে করো তুমি একটি বেসরকারি ব্যাংকে, যেমন এখানে আছে ব্র্যাক ব্যাংকে 100 টাকার মূল্যের একটি পণ্য ক্রয় করেছো, সেখান থেকে তুমি 20% হারে মুনাফা প্রত্যাশা করো, কিন্তু প্রকৃত মুনাফা 20%-এর কম বা বেশি হতে পারে। এই যে 20% হতে যে কম হওয়ার যে সম্ভাবনা মুনাফাটা, সেটাই হলো ঝুঁকি। ঝুঁকির উৎসসমূহ বা কোন কোন উৎস হতে ঝুঁকি আসে আমরা সাধারণত জানি। সাধারণত অনিশ্চয়তা ঝুঁকির উদ্ভব হয়। এই অনিশ্চয়তাগুলো আসলে কী কী? 1. অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রাকৃতিক অনিশ্চয়তা ও মানবীয় অনিশ্চয়তা। অর্থনৈতিক অনিশ্চয়তার ভিতরে আছে ভোক্তার পরিবর্তন বা ভোক্তার চাহিদার পরিবর্তন, মূল্য স্তরের পরিবর্তন, প্রযুক্তিবিদ্যার পরিবর্তন, অর্থনৈতিক অস্থিতিশীলতা, সরকারের আইনের পরিবর্তন ইত্যাদি। অপরদিকে প্রাকৃতিক অনিশ্চয়তার ভিতরে আছে বন্যা, অগ্নিকাণ্ড, জাহাজডুবি, মৃত্যু, জলোচ্ছ্বাস, টর্নেডো ইত্যাদি। প্রাকৃতিক অনিশ্চয়তা সাধারণত আমরা অ্যাক্ট অফ গড বলে থাকি যে। আর মানবীয় অনিশ্চয়তা যেটা মানব সৃষ্ট, যেমন যুদ্ধ, বিগ্রহ, দাঙ্গা, চুরি, ডাকাতি, লুণ্ঠন, জালিয়াতি, তহবিল, তসরুপ, ধর্মঘট ইত্যাদি। ঝুঁকি ও অনিশ্চয়তা। সাধারণ দৃষ্টিতে ঝুঁকি ও অনিশ্চয়তা একই রকম মনে হলেও আসলে এর ভিতরে পার্থক্য রয়েছে। ভবিষ্যতের কোনো কিছু সম্পর্কে বর্তমানে কোনো অর্থবহ জ্ঞান না থাকলে তাকে আমরা অনিশ্চয়তা বলে থাকি। অর্থাৎ ভবিষ্যতে কী হবে সেটা আমরা কেউ জানি না বা কোনো ধারণা করতে পারি না, সেটাই হলো অনিশ্চয়তা। অন্যদিকে ঝুঁকি বলতে অনিশ্চয়তা সেই অংশকে বোঝায় যার সম্পর্কে আমার পর্যাপ্ত জ্ঞান আছে বা বিশ্লেষণ করা সম্ভব। অর্থাৎ এইটা হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে এমন ধারণা। এই ঝুঁকি ও অনিশ্চয়তাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আসলে পার্থক্য করা যায়। এক হলো পরিমাপযোগ্যতা। ঝুঁকি আমরা পরিমাপ করতে পারি যে এই পরিমাণ ঝুঁকি আছে, আমরা পরিমাপ করতে পারি, কিন্তু অনিশ্চয়তা আসলে সঠিকভাবে পরিমাপ করা যায় না। পরিহারযোগ্যতা, ঝুঁকি এড়িয়ে চললে ঝুঁকি পরিহার করতে পারি, কিন্তু অনিশ্চয়তা আমরা পরিহার করতে পারি না। ঝুঁকিকে আমরা গাণিতিক ধারায় প্রকাশ করতে পারি, অনিশ্চয়তা আসলে গাণিতিক ধারায় প্রকাশ করা সম্ভব না। ঝুঁকির বিরুদ্ধে বীমা করা যায়, অনিশ্চয়তার বিরুদ্ধে বীমা করা যায় না। আয়ের সাথে ঝুঁকির সম্পর্ক আছে, আমরা জানি ইতিবাচক সম্পর্ক, কিন্তু অনিশ্চয়তার সাথে ঝুঁকির সম্পর্ক আসলে নির্ণয় সম্ভব নয়, যেহেতু অনিশ্চয়তায় আমরা নির্ণয় করতে পারি না। সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকি জানলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, কিন্তু অনিশ্চয়তার কারণে আমাদের সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত হয়। ঝুঁকির শ্রেণীবিভাগ। ঝুঁকির বিভিন্ন ব্যক্তিগণ ঝুঁকিকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করেছে, কিন্তু সবথেকে গ্রহণযোগ্য যে শ্রেণীবিভাগ সেটি হলো ঝুঁকি সাধারণত 3 ধরনের। 1. ব্যবসায়িক ঝুঁকি বা ব্যবসায় ঝুঁকি, খাঁটি ঝুঁকি, আর্থিক ঝুঁকি। এই খাঁটি ঝুঁকিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, বীমা যোগ্যতা এবং বীমা অযোগ্যতা নিয়ে। সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন আসি ব্যবসায় ঝুঁকি কী
ব্যবসায় ঝুঁকি বলতে আসলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সাথে জড়িত যেসব ঝুঁকি সেগুলোকে ব্যবসায়িক ঝুঁকি বলে। যদি কেউ ঋণকৃত তহবিল ব্যবহার করে না কিন্তু ফার্মের সম্পত্তি ও ইকুইটি মূলধনের উপর আয়ের হারের যদি কোনো অনিশ্চয়তা দেখা দেয়, সেখানেই ব্যবসায়িক ঝুঁকি বিদ্যমান। অর্থাৎ আমি একটা ব্যবসায়ের পরিচালন ব্যয় নির্বাহ করতে পারবো কি পারবো না, সেই সংক্রান্ত ঝুঁকিকেই আসলে ব্যবসায়িক ঝুঁকি বলে। অপরদিকে আর্থিক ঝুঁকি হচ্ছে ঋণ পরিশোধ করা নিয়ে। যদি আমি ঋণ পরিশোধ করতে সমর্থ হব কি হব না, সেই যে সম্ভাবনা, সেটাই হচ্ছে আর্থিক ঝুঁকি। অর্থনৈতিক অনিশ্চয়তা থেকেই আসলে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। এখানে বলা হচ্ছে মূলধন কাঠামোতে যদি ঋণের পরিমাণ বেশি থাকলে ঋণ পরিশোধের যে আমার একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়, সেটাই আর্থিক ঝুঁকি। এবার শিক্ষার্থীদের নিজের কাজ ব্যবসায়িক ঝুঁকি ও আর্থিক ঝুঁকির ভিতর পার্থক্য তৈরি করা। এবার আসি খাঁটি ঝুঁকি। যখন কেবল লোকসানের সম্ভাবনা থাকবে কিন্তু কোনো লাভের সম্ভাবনা থাকবে না, তখন সেটিকে খাঁটি ঝুঁকি বলা হয়। অর্থাৎ কোনো একটি কাজ করলে আমার শুধু ক্ষতির সম্ভাবনা আছে, সেখান থেকে কোনো লাভের সম্ভাবনা নাই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, সেটিই হলো খাঁটি ঝুঁকি। অর্থাৎ লাভ দ্বারা এই ক্ষতি পূরণ করা সম্ভব হবে না। তাই বলা হয় পিওর রিস্ক ইনভলভ অনলি এ চান্স অফ লসেস। অর্থাৎ আমার খাঁটি ঝুঁকিতে শুধুমাত্র লোকসানের সম্ভাবনা থাকবে, কোনো লাভের সম্ভাবনা থাকবে না। এই খাঁটি ঝুঁকিকে আবার বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে। বিমাযোগ্য এবং বিমা অযোগ্যতা এই বিবেচনায়। বিমাযোগ্য বলতে যে ঝুঁকিগুলোর বিরুদ্ধে বিমা করা যায় সেগুলোকে আসলে খাঁটি ঝুঁকি বলা হয়। আর যে ঝুঁকির বিরুদ্ধে আসলে বিমা করা যায় না সেগুলো হচ্ছে বিমা অযোগ্য। বিমাযোগ্য খাঁটি ঝুঁকি আসলে কোনগুলা? যেমন সম্পত্তিগত ঝুঁকি, ব্যক্তিগত ঝুঁকি, আইনানুগ দায় সম্পর্কিত ঝুঁকি। এই ঝুঁকির বিষয়ে বিরুদ্ধে আসলে বিমা করা সম্ভব হয়। কোনো সম্পত্তির এগেনস্টে আমরা বিমা করতে পারি, লাইফ ইন্স্যুরেন্স করতে পারি, কোনো আইন সম্পর্কিত দায় মামলা মোকদ্দমা সম্পর্কেও আসলে বিমা করা যায়, সেগুলো হচ্ছে বিমাযোগ্য খাঁটি ঝুঁকি। আর বিমা অযোগ্য খাঁটি ঝুঁকি হচ্ছে বাজার ঝুঁকি, যেটা আসলে সম্পূর্ণ অনিশ্চিত, রাজনৈতিক ঝুঁকি, উৎপাদন ঝুঁকি, এগুলোর বিরুদ্ধে আসলে বিমা করা যায় না। অন্যান্য ঝুঁকিসমূহ, এই যে আমরা যে প্রকারভেদ পড়লাম তার বাইরেও কিছু ঝুঁকি রয়েছে। তার ভিতরে আছে অপদ্ধতিগত বা পরিহারযোগ্য ঝুঁকি। অপদ্ধতি ঝুঁকি বা পরিহারযোগ্য ঝুঁকিকে আসলে কোম্পানি ঝুঁকি বলা হয়, যেগুলো আসলে কোম্পানি ইচ্ছা করলেই যদি মেজারমেন্ট করে কোম্পানি আসলে সেগুলো পরিহার করতে পারে, সেগুলোকে আনসিস্টেমেটিক বা পরিহারযোগ্য ঝুঁকি বলা হয়। এগুলো কোম্পানি ঝুঁকিও বলে কেউ কেউ। আর পদ্ধতিগত ঝুঁকিকে অপরিহারযোগ্য, আসলে যেটা সিস্টেমে রয়েছে সে যে সিস্টেমেটিক রিস্ক বলা হয় এটাকে, এটা আসলে পরিহার করা যায় না, এই জন্য এটাকে বলা হয় পদ্ধতিগত। তারল্য ঝুঁকি, কোনো প্রতিষ্ঠানে যদি তারল্য সংকটে ভোগার সম্ভাবনা থাকে বা কোনো দায় দেনা তরল অর্থ দ্বারা পরিশোধ করার অক্ষমতার অনিশ্চয়তা সৃষ্টি হয়, সেগুলোকে আমরা তারল্য ঝুঁকি বলি। বিনিময় হার ঝুঁকি, যখন আমরা একটি দেশ আরেকটি দেশের সাথে ব্যবসায় করে, একটি দেশের মুদ্রা আরেকটি দেশের মুদ্রা আমরা জানি যে আলাদা, সেক্ষেত্রে বিনিময় হার সাধারণত সবসময় একরকম থাকে না, বিনিময় হার পরিবর্তনশীল। তো একটি দেশের সাথে আরেকটি দেশের যখন ব্যবসা করা হয় তখন যে বিনিময় হার পরিবর্তনের যে একটা সংখ্যা থাকে, সেখান থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটাই হচ্ছে বিনিময় হার ঝুঁকি। দেশ ঝুঁকি, দেশ ঝুঁকি বলতে আসলে কনসেপ্টটা অনেক বড়। সাধারণত আমরা একটি দেশ আরেকটি দেশে ব্যবসায় করতে গেলে সেই দেশের কৃষ্টি, কালচার, পলিটিক্স, ধর্মীয় আচার সম্পূর্ণ আলাদা। সেই দেশে ব্যবসা করতে টিকতে পারবো কি পারবো না, সেই ধরনের যে ওই নির্দিষ্ট দেশের বিরুদ্ধে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটাই হচ্ছে দেশ ঝুঁকি বা কান্ট্রি রিস্ক বলা হয় এটাকে। একক ঝুঁকি, কোনো একক সম্পত্তি বা একক প্রতিষ্ঠানের উপর যখন একটা নির্দিষ্ট ঝুঁকি বিদ্যমান থাকে তখন সেটাকে একক ঝুঁকি বলা হয়। বিনিয়োগের আয় বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা ROI বলে থাকি। বিনিয়োগকারী তার সম্পদ বিনিয়োগ করলে সেখান থেকে একটা নির্দিষ্ট সময় পর পর আর্থিক সুবিধা লাভ করতে চায়,
বিনিয়োগকারী যে আর্থিক সুবিধা লাভ করতে চায় সেটাই হচ্ছে বিনিয়োগের আয় বা রিটার্ন। সিপি জনস বলেছেন, রিটার্ন ইজ দ্য রিওয়ার্ড ফর আন্ডারটেকিং দ্য ইনভেস্টমেন্ট। অর্থাৎ আয় হলো বিনিয়োগের ঝুঁকি গ্রহণের পুরস্কার। ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক। ঝুঁকি ও আয়ের মধ্যে ইতিবাচক সম্পর্ক বিদ্যমান। আমরা আগেই বলেছি যে বিনিয়োগকারী প্রত্যাশিত আয় বেশি থাকে যদি, এবং সে বেশি আয় প্রত্যাশা করে বেশি ঝুঁকি নেন। যত বেশি ঝুঁকিপূর্ণ সিকিউরিটিতে বিনিয়োগ করা যায় প্রত্যাশিত আয় তত বেড়ে যায়। অপরদিকে যারা ঝুঁকি পছন্দ করেন না বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পছন্দ করেন না, তারা সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করেন এবং একটি নির্দিষ্ট হারে মুনাফা পান। তাদের ক্ষেত্রে আসলে মুনাফা বেশি হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু যারা ঝুঁকিপূর্ণ সিকিউরিটিতে বিনিয়োগ করেন তাদের প্রত্যাশিত আয় বেশি থাকে, অর্থাৎ আয়টা বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য বলা হয়েছে ঝুঁকি এবং আয়ের ভিতরে সম্পর্কটা পজিটিভ। আমরা একটা চিত্রের মাধ্যমে সেটা দেখতে পারি। যে এখানে দেখা যাচ্ছে যে একটি চিত্র, দুইটা অ্যাক্সিস আছে, একটা হচ্ছে ওএক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওওয়াই। ওএক্সটা আসলে রিস্ককে ইন্ডিকেট করতেছে, অপরদিকে ওওয়াই রিটার্ন, অর্থাৎ ঝুঁকিকে নির্দেশ করছে ওএক্স এবং আয়কে নির্দেশ করছে ওওয়াই। এখানে আমরা দেখতে পাচ্ছি ঝুঁকির পরিমাণ যখন 1 একক তখন আয়টা 2 একক। ঠিক একইভাবে যখন রিস্ক বাড়ছে বা ঝুঁকি বাড়ছে, আস্তে আস্তে রিটার্ন বা আয়টাও বাড়ছে। আমরা দেখছি যে এই ঝুঁকি আয়ের ভিতর সম্পর্কের যে কার্ভ বা রেখাটা সেটা সবসময় ঊর্ধ্বগামী হয়েছে। এবার আসি আয়ের পরিমাপক নিয়ে। আয়ের আসলে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়, কিন্তু আমরা আয় যখন পরিমাপ করি বা আয় যখন ঝুঁকির মাধ্যমে পরিমাপ করি তখন আমরা দুই ভাগে ভাগ করে নিই, একটা হচ্ছে ঐতিহাসিক আয় আর একটা হচ্ছে প্রত্যাশিত আয়। এই আয়ের পরিমাপক আয়কে আবার আমরা দুই ধরনের আয়ের শ্রেণীবিভাগ করি, একটা হচ্ছে মূলধনী লাভ আর একটা হচ্ছে উপার্জন। দুইটা লাভের ক্ষেত্রে দুইটা আয়ের ক্ষেত্রে একই, যে আমরা মূলধনী লাভ এবং উপার্জন দুই ভাগে ভাগ করে নিই আমরা পরিমাপের সুবিধার্থে। সাধারণত আমরা ঝুঁকির ক্ষেত্রে আমরা উপার্জনটাইকে বেশি প্রাধান্য দিই, মূলধনী লাভটাকে প্রাধান্য দিই না, কিন্তু আমাদের পরিমাপের সুবিধার্থে কিছু কিছু সময় মূলধনী লাভকে আমরা সামনে নিয়ে আসি। প্রত্যাশিত আয় ও প্রত্যাশিত আয় হার। একজন বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত অর্থ থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট মুনাফা বা লভ্যাংশ প্রত্যাশা করে। একজন বিনিয়োগকারী যে মূলধন বা মুনাফা বা লভ্যাংশ প্রত্যাশা করে, এটাই হচ্ছে প্রত্যাশিত মুনাফা। আর ওই বিনিয়োগকারী যে হারে, যে একটা নির্দিষ্ট হারে মুনাফা প্রত্যাশা করে, সেই হারটাকেই বলা হয় আসলে প্রত্যাশিত আয় হার বা প্রত্যাশিত মুনাফা হার। প্রত্যাশিত মুনাফার হার পরিমাপ। এই যে প্রত্যাশিত মুনাফা বললাম, আমরা প্রত্যাশিত মুনাফার হার কীভাবে পরিমাপ করব, সেটা দুইভাবে প্রত্যাশিত মুনাফা আসলে পরিমাপ করা যায়। একটা হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটির উপস্থিতিতে, আর একটা হচ্ছে প্রবাবিলিটির অনুপস্থিতিতে। যদি আমার আয়ের সাথে প্রবাবিলিটি দেয়া থাকে তখন একভাবে, আর যদি আমার আয়ের সাথে প্রবাবিলিটি বা সম্ভাবনা দেয়া না থাকে তখন একভাবে পরিমাপ করা যায়। এবার সম্ভাবনার উপস্থিতিতে বা প্রবাবিলিটি যখন থাকবে তখন কিভাবে আমরা আয় পরিমাপ করব। এখানে একটা সূত্র লক্ষ্য করা যাচ্ছে, ইআর বলতে আমরা সাধারণত বুঝে থাকি এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয় বা প্রত্যাশিত আয়ের হার। আর ইআর ইকুয়াল টু আছে R1 ইন্টু P1 প্লাস ... RN ইন্টু PN। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আমার প্রত্যাশিত, আমার আয়ের সাথে সম্ভাবনা গুণ করতে থাকবো। এরকম যদি থাকে, অনেকগুলা থাকে, সবগুলো একসাথে যোগ করব, অর্থাৎ সামেশন বা যোগফল বোঝাচ্ছে। এখানে R1 দ্বারা বোঝাচ্ছে প্রথম সম্ভাবনার আয়, আর P1 দ্বারা বোঝাচ্ছে প্রথম সম্ভাবনা, অর্থাৎ প্রথম সম্ভাবনায় কতটুকু আয় হবে সেটা R1, আর প্রথম সম্ভাবনাটাই হচ্ছে P1। এমনিভাবে চলতে থাকবে N পর্যন্ত। আমরা আরেকটা সূত্র দিয়ে বুঝতে পারি যে এখানে এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু, এখানে দেখা যাচ্ছে যে সামেশন বা যোগফল P1 PI ইন্টু RI, অর্থাৎ প্রবাবিলিটি ইন্টু
রিটার্ন, এই দুটার গুণফলকে আমরা যখন সামেশন করব, মানে সকল গুণফলকে যখন যোগ করব, তখনই সেটা আমার আসবে প্রত্যাশিত আয়। আমরা একটা বাস্তব সমস্যা দেখে বুঝতে পারি। এখানে দুই ধরনের স্টক দেয়া আছে, স্টক এ, স্টক বি, আর পাশে দেয়া আছে সম্ভাবনা। যখন 1% সম্ভাবনা থাকে তখন স্টক এতে আয়ের সম্ভাবনা নেই, আসলে মাইনাস রয়েছে যেহেতু এটা লস, বিতেও লস, -10% -35%। এভাবে প্রবাবিলিটি আরেকটা সম্ভাবনাতে দেয়া আছে 0.2। আর একটা বিষয় বলে রাখি, এই সম্ভাবনার যোগফল সবসময় এক হবে। সম্ভাবনাগুলোকে যোগ করে দেখো, 0.1, 0.2, 0.4, 0.2, 0.1, এগুলো যদি সবগুলো যোগ করি আসলে এক হবে। আমরা যদি সম্পত্তি ভাগ করি কোনো সময় দেখা যাচ্ছে একটা সম্পত্তির যোগফল সবসময় এক হবার কথা, ঠিক এভাবেই সম্ভাবনাও সবসময় এক হয়। এরকম বিভিন্ন সম্ভাবনাতে আমার আয়ের হার দেওয়া আছে দুইটা স্টকের, একটা স্টক এতে আর একটা স্টক বিতে। এবার আমরা এইটা থেকে স্টক এ এবং স্টক বি এর প্রত্যাশিত আয় বের করব কিভাবে সেটা দেখব। এখানে আমরা সূত্র জানি, প্রত্যাশিত আয়ের হার ইকুয়াল টু যে আমার R1 × P1, এভাবে চলতে থাকবে, এগুলো যোগফল করব। স্টক এর ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা একই কাজ করা হয়েছে, যে এতে যেটা ছিল সেটা নিয়েছি আর আমার পাশে যে সম্ভাবনাটা ছিল সেটা নিয়েছি। এই আমার রিটার্নটা সম্ভাবনাটা গুণ করেছি, তারপরেও রিটার্ন আর সম্ভাবনা গুণ করেছি, আয় আর সম্ভাবনা গুণ আর কি, আয় আর সম্ভাবনা গুণ, আয় আর সম্ভাবনা গুণ, এরকমভাবে 5টাই আয় এবং সম্ভাবনা গুণ করা হয়েছে। গুণ করে সেগুলো যোগ করা হয়েছে, যোগ করলে আমরা সেটা এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয় পেয়ে গেছি 12%। বি এর ক্ষেত্রেও ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে আমি প্রত্যেকটা প্রত্যাশিত আয় এবং সম্ভাবনা গুণ করে আমি প্রত্যাশিত আয় বের করে ফেলেছি। এবার আমরা দেখব সম্ভাবনার অনুপস্থিতিতে প্রত্যাশিত আয় কীভাবে বের করতে হয়। অর্থাৎ আমার সম্ভাবনা দেয়া নয়, তখন আমি প্রত্যাশিত আয় কিভাবে বের করব। তখন আমার বের করতে হবে এভাবে যে আর বার বা গড়, এটাকে গড়ের চিহ্ন উপরে বার দিলে সেটা আমরা সাধারণত বুঝি গড়, অর্থাৎ আয়ের গাণিতিক গড় ইকুয়াল টু R1 প্লাস ... RN, অর্থাৎ যতগুলো আয় আছে আমি সবগুলো যোগ করব, তারপর আমার এন দ্বারা ভাগ করতে হবে। এখানে এন দ্বারা হচ্ছে আয় বছরের সংখ্যা বা আয়ের সংখ্যা, কতগুলো আয় আছে আমার সেখানে সেটা দেখতে হবে এবং আয়ের সংখ্যাটা দেখতে হবে, দেখে এগুলো যোগ করতে হবে। যোগ করে আমার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমি আমার প্রত্যাশিত আয় পেয়ে যাব। একটা বাস্তব সমস্যা দেখি আমরা। এখানে কতগুলো বছর এবং কতগুলো আয় দেয়া আছে। এখানে 2001 সালে 17%, 2002 সালে 18%, 2003 সালে 18%, 2004 সালে 20%, 2005 সালে 17%। এবার এগুলো থেকে আমরা প্রত্যাশিত আয় বের করব, যেটাকে আমরা গড় আয় বলতেছি এখন। যে এখানে দেখা যাচ্ছে সূত্রটা ঠিকই প্রয়োগ করছে, আর বার ইকুয়াল টু R1 প্লাস ... RN পর্যন্ত গিয়েছে। এখানে দেখা যাচ্ছে কি হয়েছে, আমার সবগুলো আয় যোগ করতে হয়েছে, 17% যোগ 18% যোগ 20% যোগ 17%, এভাবে 5টা আয় যোগ করা হয়েছে। যোগ করে আমার বর্ষ সংখ্যা কয়টা বা আয় সংখ্যা 5টা, 5 দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করে আমার যেটা হয়েছে সেটাই হচ্ছে আমার প্রত্যাশিত মুনাফা। এবার আমরা দেখব প্রত্যাশিত আয়ের ঝুঁকি কিভাবে পরিমাপ করব। কয়েকটিভাবে প্রত্যাশিত আয়ের ঝুঁকি পরিমাপ করা যায়। এক, সম্ভাবনা বিন্যাস, আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান, আর একটা হচ্ছে বিভেদাঙ্ক। আমরা এখানে আসলে আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক দিয়েই চেষ্টা করব। সম্ভাবনাটা আমাদের লাগবে পরিমাপের ক্ষেত্রে, কিন্তু সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে যেটা সেটা আমরা করব না। সম্ভাবনা বিন্যাস আসলে কি? সম্ভাবনা বিন্যাস হচ্ছে ঝুঁকি পরিমাপের একটি নির্ভরযোগ্য সংখ্যাত্মক পদ্ধতি। কোনো ঘটনার অনুকূল উপাদানের পরিমাণের ভিত্তিতে তার ঘটা বা না ঘটার ব্যাপারে যদি মন্তব্য করা হয়, একে সম্ভাবনা বলে। অর্থাৎ আমি যদি বলি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 0.1, অর্থাৎ 10% সেটা ঘটার সম্ভাবনা আছে, অর্থাৎ 100তে 100 বারে 10 বার ঘটবে সেটা। এভাবে সম্ভাবনা আসলে বিন্যাস করা হয়। তারপর আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান।
পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি। পরিমিত ব্যবধানের মাধ্যমে ঝুঁকি পরিমাপ করা যায়। উচ্চমানের পরিমিত ব্যবধান অধিক ঝুঁকি এবং নিম্নমানের পরিমিত ব্যবধান কম ঝুঁকি নির্দেশ করে। আদর্শ বিচ্যুতি আমরা গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করি সেটা দেয়া হলো। আদর্শ বিচ্যুতি সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করা হয়। যে চিহ্নটা এখানে দেয়া আছে এই চিহ্নটাকে আমরা সিগমা বলে থাকি। আদর্শ বিচ্যুতিও আসলে দুইভাবে নির্ণয় করতে হবে, একটা সম্ভাবনা বিন্যাস দেয়া থাকলে আর একটা সম্ভাবনা বিন্যাস না দেয়া থাকলে। যদি সম্ভাবনা বিন্যাস দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে সূত্রে দেওয়া আছে R1 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন ER, তারপর সেটার বর্গ করা আছে, তার সাথে গুণ করা আছে প্রবাবিলিটি। এভাবে চলতে থাকবে, এভাবে সবগুলো যোগ করে শেষে সেগুলোর আমরা বর্গমূল করব। উপরে 1/2 দেয়া আছে। এখানে সিগমা সমান সমান আদর্শ বিচ্যুতি, অর্থাৎ আদর্শ বিচ্যুতি সিগমা দিয়ে মাপা হয়। তারপর R1 হচ্ছে আয়তম ঘটনার মুনাফার হার, অর্থাৎ প্রথম যদি 1 থাকে তাহলে প্রথম ঘটনার মুনাফার হার। আর ER সমান সমান এক্সপেক্টেড রিটার্ন। PI সমান সমান যে P1 যেটা আছে সেটা হচ্ছে প্রথম ঘটনার যদি সম্ভাবনা থাকে সেটা প্রথম, যদি দ্বিতীয়টা হয় দ্বিতীয়, এভাবে 1 2 3 4 করে চলতে থাকবে। কিন্তু এই আদর্শ বিচ্যুতি বের করতে হলে প্রথমে আমাদের প্রত্যাশিত মুনাফা বা গড় মুনাফার হার বের করে নিতে হবে। এখানে আমরা সূত্রই দেখতে পাচ্ছি, যদি প্রত্যাশিত মুনাফা বা গড় মুনাফা বের না করি আমার আসলে আদর্শ বিচ্যুতি বের করা সম্ভব হবে না। আদর্শ বিচ্যুতি বের করার ধাপ কিভাবে আদর্শ বিচ্যুতি করতে হবে, আমার বের করতে হবে, সেটা এখানে বলা আছে। প্রথমে যে মুনাফার হার আমার দেওয়া থাকবে প্রত্যেক বছরে, সেটা থেকে আমার যে প্রত্যাশিত মুনাফার হার বেরোবে সেটা বিয়োগ করতে হবে। মুনাফার হার থেকে প্রত্যাশিত মুনাফার হার বিয়োগ করতে হবে। তারপর আমরা সূত্রে দেখেছি যে বিয়োগফলকে বর্গ করব। বর্গ করার পর বর্গের ফলাফলকে যে আমার পাশে যে সম্ভাবনা আছে বা প্রবাবিলিটি আছে সেইটা দ্বারা গুণ করতে হবে। গুণ করার পর আমি প্রত্যেকটি ফলাফলকে যোগ করব। এই যোগ করলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে সিগমা স্কোয়ার বা ভেদাঙ্ক বলি এটাকে, বা ভেরিয়েন্স বলি। তারপর সেই ভেরিয়েন্সকে যদি আমি বর্গমূল করি তখনই আমরা সিগমা বা আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান পেয়ে যাব। একটা বাস্তব সমস্যা দেখি আমরা। এখানে আয় দেয়া আছে, সম্ভাবনা দেয়া আছে। এখানে পরপর চার ধরনের আয় দেওয়া আছে, 4টা বছরের আয় দেওয়া আছে, 4টা সম্ভাবনা দেওয়া আছে। প্রথমে 8, তার সম্ভাবনা 0.2, -2 তার সম্ভাবনা 0.2, 9% তার সম্ভাবনা 0.1 এবং 7% তার সম্ভাবনা 0.5। এভাবে সম্ভাবনা দেওয়া আছে। এখানেও আমরা সম্ভাবনাগুলো যোগ করে দেখতে পারি যে সম্ভাবনার যোগফল সবসময় এক হবে। এবার আমরা এখান থেকে আদর্শ বিচ্যুতি বের করব। আমরা তাহলে সিস্টেমেটিকভাবে চলে আসি। প্রথমে কি করতে হবে, আমার মুনাফা হার থেকে প্রত্যাশিত মুনাফা হার বিয়োগ করতে হবে। তাহলে আমার প্রথমে বের করতে হবে কি, প্রত্যাশিত মুনাফা। আমি প্রথমে প্রত্যাশিত মুনাফা সূত্র প্রয়োগ করে বের করে ফেললাম। যে আমার প্রথমে 8% ছিল প্রবাবিলিটি 2, -2% ছিল 2, 9% ছিল 1, 7% ছিল প্রবাবিলিটি 0.5। এভাবে আমি প্রত্যাশিত মুনাফা বের করে ফেললাম। প্রত্যাশিত মুনাফা হলো 5.6%। এবার আমরা সূত্র প্রয়োগ করে, আমার যে সূত্র আগে দেয়া আছে, R1 মাইনাস ER ইকুয়াল টু হোল স্কোয়ার ইন্টু P1, এভাবে চলতে থাকবে। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি কি করব, বিয়োগ করব। প্রথমে আমার যে মুনাফা দেওয়া ছিল তার সাথে প্রত্যাশিত মুনাফা বিয়োগ করলাম। বিয়োগ করার পরে কি বলা ছিল যে আমার বর্গ করতে হবে, আমি বর্গ করলাম। তার সাথে আমি কি করলাম, প্রবাবিলিটি গুণ করার কথা ছিল, প্রবাবিলিটি গুণ করলাম। এভাবে প্রত্যেকটা আমার যে 5টা আয়ের ক্ষেত্র আছে সেই 5টা আয়ের ক্ষেত্রে একই কাজ করব, করে তারপর আমি সংখ্যাগুলোকে যোগ করব। যোগ করলে আমি যেটা পাবো 14.84 যেটা পেয়েছি সেটাকে বলা হচ্ছে ভেরিয়েন্স। তারপর সেটাকে যদি আমি বর্গমূল করি তখন সেটা পাবো হচ্ছে আদর্শ বিচ্যুতি।
এবার আমরা আদর্শ বিচ্যুতি দেখব যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন না দেয়া থাকে, অর্থাৎ আমার সম্ভাবনা দেয়া নেই বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেয়া নেই, তখন আমি কিভাবে পরিমিত ব্যবধান নির্ণয় করব। এখানে সিগমা ইকুয়াল টু একটা সূত্র দেয়া আছে r1 মাইনাস r বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1। এখানে আই হচ্ছে বিভিন্ন বছরের আয়, আর বার হচ্ছে গাণিতিক গড় বা প্রত্যাশিত আয় যেটাই বলি আমরা। তারপর এন দেওয়া আছে, এন হচ্ছে বছরের সংখ্যা, আর সিগমা মানে আমরা জানি আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। এবার আমরা সম্ভাবনা না দেয়া থাকলে কিভাবে বের করব। এবার আমরা সম্ভাবনা দেয়া না থাকলে কিভাবে বের করব সেটা দেখব। এখানে প্রথমে মুনাফার হার থেকে গড় মুনাফার হার বিয়োগ করব, তারপর বিয়োগফলকে বর্গ করব, তারপর যতগুলো থাকবে বর্গ করে যতগুলো হবে প্রত্যেকটা ফলাফলকে যোগ করব। এবার যোগফলকে আমি বছরের সংখ্যা দিয়ে ভাগ করব না, বছরের সংখ্যা থেকে এক বিয়োগ করে সেটা দ্বারা ভাগ করব। ভাগ করলে যেটা পাবো সেটাই হলো আদর্শ বিচ্যুতি। আমরা একটা বাস্তব সমস্যার সমাধান দেখি। এখানে কয়েকটি বছর দেয়া আছে এবং বছরে আয়ের হার দেয়া আছে। এখান থেকে আমার প্রথমে কি কাজ করতে হবে, কি আমার প্রথমে গড় মুনাফা বা প্রত্যাশিত মুনাফা হার বের করে নিতে হবে। এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, আর বার হবে, এখানে আর বার ইকুয়াল টু হবে, এটা পড়ে গেছে, আর বার ইকুয়াল টু r1 r1 প্লাস rn, অর্থাৎ সবগুলো আমার বছরের আয়ের যোগফল ডিভাইডেড বাই n। এভাবে আমরা গড় আয় পেয়ে যাব বা প্রত্যাশিত আয় পেয়ে যাব। তারপর আমি আদর্শ বিচ্যুতি বের করব সূত্র প্রয়োগ করে, যে আমি আগে যে সূত্রটা দিয়েছিলাম r1 মাইনাস r বার টু দি পাওয়ার হোল স্কোয়ার, এভাবে চলতে থাকবে। তারপর সেটাকে ভাগ করে তারপর বর্গমূল করব, করে আমার আদর্শ বিচ্যুতিটা পাওয়া যাবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এ পর্যন্তই। পরবর্তী বিভেদাঙ্ক এবং অন্যান্য সমস্যা নিয়ে সামনের ক্লাসে আলোচনা করা হবে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।